হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ম্যাথস ইউটিউব চ্যানেল। ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের অ্যাসিড ক্ষার লবণ যে চ্যাপ্টারটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং তার যে অনুশীলনীতে প্রশ্নগুলো আছে তার সলিউশন করাটা আরও ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে প্রশ্ন ডাইরেক্টলি পরীক্ষায় তোমাদের আসে। সেই অনুশীলনের প্রশ্নগুলো ডিটেল সলিউশন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি গুরুত্ব সহকারে দেখো এবং এই পিডিএফ নোটসটা যারা পেতে চাও বা এই পিডিএফটা যারা নিজেদের কাছে পেতে চাও, তোমরা আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা জয়েন্ট হয়ে যাও। সেখানে আমি এই জাতীয় পিডিএফগুলো সাধারণত প্রোভাইড করে থাকি। তোমাদের কাজ হবে এই পিডিএফটা ভবিষ্যতে প্রিন্ট আউট করে নিয়ে কোশ্চেন আনসারগুলো ভালো করে রিড আউট করা। ওকে, দেখো আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে তার সলিউশনটা আগে দেখি। প্রথম যে প্রশ্নটা বলেছে, অর্থাৎ এমসিকিউর একের দাগের প্রশ্নটা বলছে অ্যাসিড জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে, অর্থাৎ কোনো একটা অ্যাসিড জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করবে। চারটে অপশান দিয়েছে, এক্ষেত্রে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বিয়েরটা, অর্থাৎ এইচ প্লাস আয়ন উৎপন্ন করে। তার মানে কি হলো, একের দাগের প্রশ্নের উত্তর হলো বিয়েরটা। ক্লিয়ার? নেক্সট দেখো দুয়ের দাগের প্রশ্নটা বলছে একটি দ্বিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ, অর্থাৎ চারটে অপশান দিয়েছে, সেখান থেকে কোন অপশানটা একটি দ্বিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ। সেক্ষেত্রে অ্যান্সার আমাদের হবে বিয়েরটা, অর্থাৎ H2SO4 হচ্ছে একটি দ্বিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ। নেক্সট এবার তিনেরটা, সোনার দোকানের কাজে ব্যবহৃত অ্যাসিড, অর্থাৎ সোনার দোকানে কোন অ্যাসিড ব্যবহার করা হয়। সাধারণত সোনার দোকানে মনে রাখবে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে এরটা। নেক্সট বলছে চারের দাগে নির্দেশক হিসেবে কি ব্যবহৃত হয়, অর্থাৎ চারটে অপশান দিয়েছে, এই চারটে অপশানের মধ্যে কোনটা নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। উত্তর হবে সি এরটা, অর্থাৎ মিথাইল অরেঞ্জ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট এবার দেখো পাঁচেরটা, নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড। চারটা অপশানের মধ্যে অপশান ডি এরটা হবে ক্ষারীয় অক্সাইড, অর্থাৎ Na2O, অর্থাৎ সোডিয়াম অক্সাইডটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড বা ক্ষারকীয় অক্সাইড। ক্লিয়ার? নেক্সট ছয়টা বলছে শীতল ও অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোন যৌগটা। মানে শীতল আর অতিলঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করানো হয়, তাহলে কোন পদার্থটা বা যৌগটা উৎপন্ন হবে। উত্তর হচ্ছে ডি এরটা, অর্থাৎ হাইড্রোজেন উৎপন্ন হয়। নেক্সট সাতেরটায় বলছে অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতুর উদাহরণ দিতে বলছে। চারটে অপশান দিয়েছে, বলেছে কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর আয়রন। উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে সি এরটা, অর্থাৎ ম্যাগনেসিয়াম। ক্লিয়ার? নেক্সট দেখো আটেরটা, পশমে দমনের পিএইচ এর মান কত। পশমে দমনে পিএইচ এর মান সবসময় মনে রাখবে 7 হয়। অ্যাসিটিক দ্রবণ বা আম্লিক হলে দ্রবণটা তার পিএইচ এর মান সবসময় 7-এর কম হয়, আর দ্রবণটা যদি ক্ষারীয় হয় তার পিএইচ এর মান সবসময় 7-এর বেশি হয়। কিন্তু পশম হলে দ্রবণটা তার পিএইচ এর মানটা হবে 7, অর্থাৎ অপশান হবে সি এরটা। নেক্সট বলছে সালফার ডাই অক্সাইডের জলীয় দ্রবণ কি প্রকৃতির, মানে আম্লিক প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির, পশম প্রকৃতির না উভধর্ম প্রকৃতির। এক্ষেত্রে উত্তরটা হবে আম্লিক প্রকৃতির, অর্থাৎ সালফার ডাই অক্সাইড একটা আম্লিক দ্রবণ। নেক্সট বলছে একটি আম্লিক লবণের উদাহরণ। এই চারটে অপশনের মধ্যে যেটা আম্লিক লবণ হচ্ছে সেটা হচ্ছে NaHSO4। ক্লিয়ার? অর্থাৎ অপশন চলে এলো সি এরটা। 11 নম্বর দাগের কোশ্চেনটায় বলা হচ্ছে বলয় পরীক্ষায় বাদামি বলয়ের সংকেত কত। মানে বলয় পরীক্ষা মানে নাইট্রিক অ্যাসিডের যে বলয় পরীক্ষা করা হয়, তোমরা যদি চ্যাপ্টারের থিওরিটা খুব ভালো করে পড়ো, কোশ্চেনের অ্যান্সারগুলো করতে খুব ইজি হয়ে যাবে। তো সেখানে দেখতে পাবে নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষা করা হয়। সেই বলয় পরীক্ষায় যে যৌগটা উৎপন্ন হয় বা বাদামি বর্ণের যে যৌগটা উৎপন্ন হয় তার সংকেত হচ্ছে এই ডি এরটা, অর্থাৎ Fe2O5NOSO4। নেক্সট বলছে দেহের কোন অংশে অ্যাসিড পড়লে, মানে দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুয়ে দিতে, অর্থাৎ তোমার দেহের কোনো অংশে যদি অ্যাসিড পড়ে যায় তুমি কি দিয়ে ধুয়ে দেবে। সবসময় মনে রাখবে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ধুয়ে দিতে হবে, অর্থাৎ অ্যান্সার এসে গেল আমাদের এরটা।
নেক্সট 13 দাগে বলছে পোষম লবণের পিএইচ এর মান কত? পোষম লবণের পিএইচ এর মান হচ্ছে 7, অর্থাৎ পোষম যা কিছুই হোক তার পিএইচ এর মান হবে 7। 14 দাগে বলছে নাইট্রোগ্লিসারিন তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সবসময় মনে রাখবে নাইট্রোগ্লিসারিন তৈরি করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়, অর্থাৎ এক্ষেত্রে অপশন হয়ে যাবে এরটা HNO3। এইভাবে আমরা এমসিকিউগুলো কমপ্লিট করলাম। নেক্সট এবার দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর আন্ডারে যেটা আছে, প্রথমটা হচ্ছে শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণের একে যেটা বলা হচ্ছে ক্ষারীয় জলীয় দ্রবণে ড্যাশ আয়ন উৎপন্ন হয়, বা ক্ষার জলীয় দ্রবণে কি আয়ন উৎপন্ন করে? উত্তরটা মনে রাখবে হাইড্রক্সাইড বা OH মাইনাস আয়ন, অর্থাৎ OH মাইনাস আয়নের আর এক নামই হচ্ছে হাইড্রক্সাইড আয়ন। নেক্সট দেখো দুয়েরটাই বলছে ক্ষারীয় দ্রবণে নীল বর্ণ ধারণ করে যে নির্দেশক তা হলো, সেটা হচ্ছে লিটমাস। লিটমাস সবসময় ক্ষারীয় দ্রবণে নীল বর্ণ ধারণ করে আর অ্যাসিড দ্রবণে লাল বর্ণ ধারণ করে। 3 নম্বরটায় বলা হচ্ছে অ্যাসিড দ্রবণে মিথাইল রেডের বর্ণ ড্যাশ, অর্থাৎ অ্যাসিড দ্রবণে মিথাইল রেডের বর্ণটা কি হয়? তার উত্তর হচ্ছে লাল। নেক্সট লঘু H2SO4 এর সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় ড্যাশ গ্যাস উৎপন্ন হয়। সবসময় মনে রাখবে H2 মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যে ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় 99% কেসে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 5 দাগে বলা হচ্ছে ড্যাশ দ্রবণে H2SO4 যোগ করলে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, অর্থাৎ কি দ্রবণে H2SO4 যোগ করলে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়? সেটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, যার সংকেত হচ্ছে BaCl2, মানে BaCl2। যে বেরিলিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি H2SO4 যোগ করা হয় তাহলে তখন সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। নেক্সট বলছে অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয় আর তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট দেখো চাষের জমি আম্লিক হলে কি প্রয়োগ করতে হয়, মানে শূন্যস্থানে বসাতে হবে যে কি প্রয়োগ করতে হয়। তার উত্তরটা হচ্ছে চুন প্রয়োগ করবে, অর্থাৎ চাষের জমি যদি কোনো কারণে আম্লিক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের চুন প্রয়োগ করতে হয়। নেক্সট জিঙ্ক অক্সাইড একটি ড্যাশ অক্সাইড। জিঙ্ক অক্সাইড হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। জেলুসিল একটি ড্যাশ ওষুধ। জেলুসিল একটি অ্যান্টাসিড বা অম্বল বা গ্যাস প্রতিরোধী ওষুধ, বা তোমরা জাস্ট এটুকু লিখবে যে অ্যান্টাসিড জাতীয় ওষুধ। নেক্সট যেটা বলছে পিঁপড়ের হুলে ড্যাশ অ্যাসিড থাকে। উত্তরটা হচ্ছে পিঁপড়ের হুলে মিথানোইক অ্যাসিড থাকে, বা মিথানোইক অ্যাসিডের আর এক নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HCOOH। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সত্য মিথ্যাগুলো যেগুলো আছে। সত্য মিথ্যার মধ্যে প্রথম যেটা বলা হয়েছে যে মানবদেহে উৎপন্ন জৈব অ্যাসিড হলো HCl। এটা হচ্ছে সত্য, কারণ আমাদের পাকস্থলীতে HCl উৎপন্ন হয়, তাহলে এইটা হচ্ছে সত্য। সেকেন্ডটা হচ্ছে পেট্রোলিয়াম শোধনে NaOH ব্যবহৃত হয়, অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহৃত হয়। সত্য কি মিথ্যা? এটাও হচ্ছে সত্য যে পেট্রোলিয়াম শোধনে NaOH ব্যবহৃত হয়। 3 নম্বর যেটা বলছে যে Na2SO4 হলো একটি অ্যাসিড লবণ। মনে রাখবে Na2SO4 কোনো অ্যাসিড লবণ না, এটা একটা হচ্ছে সমিত লবণ। তাই জন্য 3 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে মিথ্যা। 4 নম্বর স্টেটমেন্ট বলছে অ্যাসিটিক অ্যাসিড হলো মৃদু অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড সত্যিকারেরই মৃদু অ্যাসিড, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে সত্যি। 5 নম্বর যেটা বলছে পোষম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ গোলাপি হয়। পোষম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কখনোই গোলাপি হয় না, যে কালারটা হয় সেটা হচ্ছে কমলা। ওই জন্য 5 নম্বর স্টেটমেন্টটা হয়ে গেল মিথ্যা। 6 নম্বর যেটা বলছে ফেনফথ্যালিনের পোষম দ্রবণে বর্ণ হয়, মানে কালারটা বর্ণহীন হয়। এটা একদম সত্য ঘটনা, অর্থাৎ স্টেটমেন্টটা হচ্ছে সত্য। 7 বলছে স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে H2SO4 ব্যবহৃত হয়। সবসময় মনে রাখবে বা পরীক্ষার ক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে H2SO4 নয়, যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। অর্থাৎ আমি কি করেছি দেখো এখানে, যেইগুলো সত্য সেইগুলো তো সত্য হচ্ছেই, যেইগুলো মিথ্যা তাহলে তার অ্যান্সারটা কি হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে যেমন আমি কি করেছি দেখো পোষম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ গোলাপি, এটা মিথ্যা, তাহলে সত্য অ্যান্সারটা কি হবে যে তার কালারটা হবে কমলা। এইভাবে আমি তোমাদের পিডিএফটা তৈরি করেছি, যে শুধু কোশ্চেনটাই সত্যকে মিথ্যা জানলে হবে না, তাহলে মিথ্যা হলে তার অ্যান্সারটা কি হবে সেটাও জানা রাখা দরকার তোমাদের। ঠিক আছে, নেক্সট 8 দেখো
টিএনটি বিস্ফোরক প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড মানে HNO3 ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা সত্যি ঘটনা। 9টা হচ্ছে জিঙ্কের সঙ্গে HCl ও NaOH উভয়ের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটাও একদম সত্য। 10এরটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে একটা উভধর্মী অক্সাইড। ইয়েস, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে একটা উভধর্মী অক্সাইড। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা দেখো যে একের দাগের অর্থাৎ 1 মার্কসের যে প্রশ্নগুলো এমসিকিউ ছিল, তারপর যেটা আছে শূন্যস্থান পূরণ করলাম, তারপর হচ্ছে সত্য মিথ্যা, এইগুলো আমরা কমপ্লিট করলাম। নেক্সট এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক কথায় যে উত্তর আছে অর্থাৎ একদম শর্ট অ্যান্সার যেগুলো আমাদের লিখতে হয় তার উত্তরগুলো আমরা একটু দেখে নেব। প্রথম যে একের দাগের প্রশ্নটায় বলছে HNO3 এবং CH3COOH এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড? তার উত্তরটা হচ্ছে HNO3 হচ্ছে একটা তীব্র অ্যাসিড। নেক্সট বলছে একটি হাইড্রক্সাইড গঠিত ক্ষারকের উদাহরণ দাও যেটি জলে অদ্রাব্য। এই প্রশ্নটা বেশ ভালো প্রশ্ন, পরীক্ষায় আসে এই প্রশ্নটা অনেকবার, যে একটি হাইড্রক্সাইড ঘটিত ক্ষারকের উদাহরণ দিতে হবে যেটা জলে অদ্রাব্য। সেরকম উদাহরণ হচ্ছে আয়রন হাইড্রক্সাইড, যার সংকেত হচ্ছে FeOH3, অর্থাৎ উত্তরটা আমাদের হবে আয়রন হাইড্রক্সাইড। নেক্সট এবার দেখো বলছে 3এরটা অ্যাসিড দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ কিরূপ হয়? সবসময় মনে রাখবে অ্যাসিড দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ হয় বর্ণহীন। 4 নম্বর বলছে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা তোমরা জিঙ্ক অক্সাইডের উত্তর লিখতে পারো। 5এর দাগে বলা হচ্ছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে 1 ফোঁটা যদি ফেনফথ্যালিন যোগ করলে কি দেখা যাবে? অর্থাৎ সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে যদি 1 ফোঁটা ফেনফথ্যালিন যোগ করা হয় কি হবে? না, দ্রবণের রংটা গোলাপি হয়ে যাবে। ক্লিয়ার? কারণ সোডিয়াম কার্বনেট হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ, আর ফেনফথ্যালিন ক্ষারে যদি দেওয়া হয় তার কালারটা হয়ে যায় গোলাপি। ক্লিয়ার? নেক্সট এবার দেখো 6 দাগের প্রশ্নটা কি বলছে? আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে? অর্থাৎ যে অক্সাইডগুলো আম্লিক তাদেরকে যদি আমরা জলের মধ্যে দ্রবীভূত করি সেটা কি উৎপন্ন করবে? সবসময় অ্যাসিড উৎপন্ন করবে। ওকে, 7 দাগের অ্যান্সারটা কোশ্চেনটা কি বলছে? এমন একটি ধাতুর নাম লেখো যা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ এমন একটা ধাতুর নাম লিখতে বলা হচ্ছে যে কিনা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে সেই রকম একটা অ্যাসিড, এই ধাতুর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। 8 নম্বর কোশ্চেন বলছে জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অর্থাৎ জিঙ্ক আর সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? মনে রাখবে সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে 9টা ক্ষার ধর্মের জন্য দায়ী কোন আয়ন? অর্থাৎ ক্ষার যে ক্ষার সেই ধর্মের জন্য কোন আয়ন দায়ী? সেই ধর্মের জন্য হচ্ছে হাইড্রক্সাইড আয়ন দায়ী, অর্থাৎ OH মাইনাস আয়ন দায়ী। 10 নম্বর কোশ্চেন একটি দ্রবণের পিএইচ এর মান যদি 10 হয় দ্রবণটি আম্লিক, ক্ষারীয় না প্রশম? একটু আগে আমি বলেছি, তাহলে এক্ষেত্রে হবে দ্রবণটি ক্ষারীয় বা ক্ষারকীয়। 11 দাগের প্রশ্ন বলছে পুকুরের জল আম্লিক হলে তাতে কি মেশাতে হবে? পুকুরের জল আম্লিক হলে তাতে চুন প্রয়োগ করতে হবে। মানে যেমন মাটিতে বা চাষের জমিতে আম্লিক হলে চুন প্রয়োগ করতে হয়, সেরকম পুকুরের জলে আম্লিক হলে আমাদের চুন প্রয়োগ করতে হবে। 12 দাগের কোশ্চেন হচ্ছে ক্ষারকীয় অক্সাইড জলীয় দ্রবণে কি উৎপন্ন করে? ক্ষারকীয় অক্সাইড জলীয় দ্রবণে ক্ষার উৎপন্ন করে। 13 দাগ বলছে কিসের প্রভাবে মার্বেল পাথরের স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয়? অর্থাৎ মার্বেল পাথরে যে স্টোন ক্যান্সার দেখা যায় সেটা কিসের কারণে হয়? সেটা ইজি প্রশ্নের উত্তরটাও ইজি, যে অ্যাসিড বৃষ্টির কারণে, তোমরা সকলেই জানো। নেক্সট এবার দেখো 14 দাগেরটা বলা হচ্ছে প্রশমন ক্রিয়ায় কোন দুটি আয়ন যুক্ত হয়ে জল উৎপন্ন করে? অর্থাৎ প্রশমন ক্রিয়ায় যে জলটা উৎপন্ন হয় সেটা কোন দুটি আয়নের দ্বারা যুক্ত হয়ে? সেটা হচ্ছে একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রক্সাইড আয়ন বা H প্লাস আয়ন ও OH মাইনাস আয়ন যুক্ত হয়ে। ক্লিয়ার? নেক্সট দেখো 15 দাগের একটি অ্যান্টাসিডের উদাহরণ দিতে বলেছে। সেরকম উদাহরণ হচ্ছে জেলুসিল, পলিকল, আমি দুটো দিয়ে দিয়েছি, তোমাদের যেটা ইচ্ছা হবে লিখবে। 16 দাগের প্রশ্ন বলছে একটি ক্ষারকীয় লবণের উদাহরণ। একটি ক্ষারকীয় লবণের উদাহরণ হচ্ছে ক্ষারকীয় লেড ক্লোরাইড, যার সংকেত হচ্ছে PbOH(Cl) মানে ক্লোরিন। 17 দাগের প্রশ্ন হচ্ছে একটি শোমিত লবণের উদাহরণ দাও। একটি শোমিত লবণের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ আমরা যে নুনটা আমাদের ডেলি লাইফে ইউজ করি সেটাই হচ্ছে একটা শোমিত লবণ। 18 দাগের প্রশ্ন বলছে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনের উপযুক্ত নির্দেশকের নাম লেখো। মানে মৃদু অ্যাসিডের সঙ্গে যদি তীব্র ক্ষার মেশানো হয় তাহলে সেখানে নির্দেশক হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? তার উত্তরটা হচ্ছে ফেনফথ্যালিন। ওকে, এটা ফেনফথ্যালিন হবে, এটা ফেনোফ্যালিন হয়ে গেছে। একটা সেকেন্ড দাঁড়াও।
তাহলে উত্তরটা আমাদের কি এলো, যে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমক্ষণ উপযুক্ত নির্দেশকের নাম হচ্ছে ফেনফথ্যালিন। ক্লিয়ার? 19-এর দাগের বলছে চোঁয়ার ঢেঁকুর উঠলে ডাক্তারবাবু কি ওষুধ খেতে বলেন? সবসময় মনে রাখবে, আমাদের শরীরে যখন চোঁয়া ঢেঁকুর ওঠে, ডাক্তারবাবু আমাদের অ্যান্টাসিড খেতে দেন। 20 নম্বর কোশ্চেন বলছে সুপার ফসফেট অফ লাইম তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? এবার এই সুপার ফসফেট অফ লাইম প্রস্তুতিতে মনে রাখবে, কখনো কখনো সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত করা হয়, আবার কখনো কখনো ফসফরিক অ্যাসিড ব্যবহৃত হয়। তো সুতরাং তোমরা অ্যান্সার দুটোই লিখে আসতে পারো, অথবা যে কোনো একটা লিখে আসতে পারো। নেক্সট হচ্ছে 21-এর দাগের প্রশ্ন, এক অণু সালফিউরিক অ্যাসিড প্রশমিত করতে কত অণু কস্টিক সোডা প্রয়োজন হয়? মনে রাখবে 2 অণু কস্টিক সোডা প্রয়োজন হবে। আর 22-এর দাগের কোশ্চেনটা বলছে মিউরিয়েটিক অ্যাসিড কি? মিউরিয়েটিক অ্যাসিড হচ্ছে, একটু আগে বললাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। ওকে, তো এইভাবে আমরা যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেইটাও কমপ্লিট করলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে বাম স্তম্ভের সঙ্গে যে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করতে বলেছে সেটা কি বলা হচ্ছে দেখো। প্রথমে অপশন যেটা দিয়েছে HNO3 প্রস্তুতি, তারপর বলছে বলয় প্রস্তুতি, বলয় পরীক্ষা, তারপর হচ্ছে রঞ্জক শিল্পে, আর নেক্সট হচ্ছে সাবান উৎপাদনে। অর্থাৎ বাম স্তম্ভে এইগুলো দিয়েছে, আর ডান স্তম্ভে যেগুলো দিয়েছে সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে NaOH, তারপর হচ্ছে HCl। অর্থাৎ এদের মধ্যে কোনটা কার সাথে মিলছে আমাদের বার করতে হবে। প্রথমে আমি কি করেছি দেখো, A এর সাথে 2 মিলছে, মানে কি এই A এর সাথে 2 মিলছে, তার মানে কি HNO3 প্রস্তুতিতে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। নেক্সট দেখো বলেছি বি এর সাথে 1 মিলছে, অর্থাৎ বলয় পরীক্ষাটা কার বলয় পরীক্ষা? বলয় পরীক্ষাটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিলেটেড। তারপর 3 নম্বরটা বা সি এরটা আমরা বলেছি 4, অর্থাৎ রঞ্জক শিল্পে সবসময় ব্যবহৃত হয় HCl। আর ডি এর দাগেরটা আমরা বলেছি 3, তার মানে সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয় NaOH, একটা ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার হচ্ছে সাবান প্রস্তুতিতে ব্যবহার করা। তো কমপ্লিট হলো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মেলানো। তো 1-এর দাগ আর 2-এর দাগের যে প্রশ্নগুলো ছিল শর্ট টাইপ কোশ্চেনগুলো, তার প্রতিটা প্রশ্নের উত্তর আমরা দেখে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, মানে এসএকিউ যে কোশ্চেনগুলো আছে সেইগুলো। দেখো 3 নাম্বারের যে এসএকিউ প্রশ্নগুলো আছে সেইগুলো বেশিরভাগ 99% কোশ্চেনের অ্যান্সার তুমি বইতে, অর্থাৎ সাঁতরা পাবলিকেশনের যে বইটা তার থিওরিতে তোমরা পেয়ে যাবে। তবুও আমি কোশ্চেনটা রেডি করে রেখেছি, আমি একটু রিডিং করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি, দেখে নাও। 1 নম্বর প্রশ্ন বলছে আর্হেনিয়াসের মতানুসারে অ্যাসিডের কাকে বলে? অর্থাৎ অ্যাসিড কাকে বলে? অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন ঘটিত যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন উৎপন্ন করে, বা অনেক সময় H3O+ আয়ন উৎপন্ন করে, তাদের আমরা অ্যাসিড বলি। এবার এর সঙ্গে তোমরা দুটো বা একটা উদাহরণ দিয়ে দেবে, যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। ওকে, নেক্সট বলছে আর্হেনিয়াসের মতানুসারে ক্ষার কাকে বলে? অর্থাৎ ক্ষারের ডেফিনেশনটা তোমাকে চেয়েছে। যেসব যৌগের ধাতব হাইড্রক্সাইড পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়ন রূপে হাইড্রক্সিল আয়ন দেয়, তাদের আমরা ক্ষার বলি। যেমন এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড। নেক্সট বলছে নির্দেশক কি? যেসব রাসায়নিক পদার্থ অ্যাসিড, ক্ষার ও প্রশম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার প্রশমক্ষণ নির্দেশ করে, তাদের নির্দেশক বলে থাকে, যেমন লিটমাস আর মিথাইল অরেঞ্জ। ওকে, তো এই যাবতীয় ডেফিনেশনগুলো তোমরা বইতে পাবে, বা তোমরা আমার এই পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে এখান থেকেও পড়তে পারো, কারণ এক জায়গাতে সবটা চলে আসবে। নেক্সট দেখো তাহলে 4-এর দাগেরটা বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2টি শিল্প ব্যবহার লিখতে বলেছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কোথায় কোথায় ইউজ করি। বলছে রঞ্জক শিল্পে, চর্মশিল্পে, লোহার ওপর জিঙ্ক বা টিনের প্রলেপ দিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। 2 নম্বরটায় বলছে স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে HCl ব্যবহৃত হয়। আর অম্লরাজ বা যেটাকে আমরা অ্যাকোয়া রিজিয়া বলে থাকি সেটা তৈরি করতে গাঢ় HCl ব্যবহৃত হয়। ওকে, নেক্সট দেখো এবার 5-এর দাগেরটাই বলছে বাইকার্বনেট যৌগের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, আর সেই বিক্রিয়ার সমীকরণ সহ লিখতে বলেছে। সবসময় মনে রাখবে বাইকার্বনের লবণ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা সংকেতটা লিখতে পারি NaHCO3, একটা বাইকার্বনের লবণ, তার সঙ্গে HCl যুক্ত করেছি, যুক্ত করে এখান থেকে NaCl, অর্থাৎ যে লবণটা আমরা খাই সেটা উৎপন্ন হলো, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, আর এখানে জল উৎপন্ন হলো। ওকে, নেক্সট বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্ত করবে কিভাবে? দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ উৎপন্ন হয়, যা
নাইট্রিক অ্যাসিডে অদাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দাব্য। এখানে বিক্রিয়া লেখা আছে, বিক্রিয়াটা দেখে নেবে। নেক্সট বলছে সালফিউরিক অ্যাসিডের শনাক্ত করবে কীভাবে? সবসময় লঘু গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি বেরিলিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করা হয় তাহলে বেরিলিয়াম সালফেটের সাদা অদক্ষেপ পড়বে, যেটা হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিডে অদাব্য। আর এখানে তার সাপোর্টিং যে রিয়াকশানটা বা বিক্রিয়াটা এখানে লেখা আছে। ওকে, এখানে যেটা বলা হয়েছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণের সময় যে বলয় তৈরি হয় তার সংকেত, এটা এমসিকিউতে ছিল, আবার শর্ট কোশ্চেনেও দিয়েছে, তো উত্তরটা তোমরা আগে থেকেই জানো। নেক্সট বলছে পিএইচ স্কেল বলতে কি বোঝায়? যে ব্যবস্থার মাধ্যমে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় বা পোষম কিনা তা পরিমাপ করা হয় তাকেই আমরা পিএইচ স্কেল বলে থাকি। 10 নম্বরটা বলছে আম্লিক অক্সাইড কাকে বলে? আম্লিক অক্সাইড হচ্ছে যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারক বা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের আম্লিক অক্সাইড বলে। 11এরটা বলছে ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে আমরা ক্ষারকীয় অক্সাইড বলবো। ক্লিয়ার? তারপরটা বলছে উভধর্মী অক্সাইড কাকে বলে? যেসব অক্সাইড ক্ষারীয় ও ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের আমরা উভধর্মী অক্সাইড বলবো। নেক্সট দেখো পোষম ক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড ও তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের মধ্যে বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা পোষমন বিক্রিয়া বলি। বা এটা একটা বিক্রিয়া যেখানে কি হয় অ্যাসিড বা ক্ষারের ধর্ম লোপ পাওয়ানো হয়, মানে অ্যাসিড আর ক্ষারের ধর্মটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়। ওকে, 14 দাগের প্রশ্ন বলছে অ্যান্টাসিড কি? অ্যান্টাসিড হচ্ছে যেসব পদার্থ, বিশেষত অ্যান্টাসিড ক্ষারীয় পদার্থ হয়। ক্ষারীয় পদার্থ পাকস্থলীতে নিঃসৃত অতিরিক্ত অ্যাসিডকে সাময়িকভাবে শোষণ বা প্রশমিত করে পাকস্থলীর পিএইচ এর মান স্বাভাবিক রাখে, তাদের আমরা অম্লনাশক বা অ্যান্টাসিড বলে থাকি। নেক্সট হচ্ছে অম্লরাজ কি, এর একটি ব্যবহার। 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের এবং 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে আমরা অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া বলে থাকি। এর মেন কাজ হচ্ছে এটা বড় ধাতু মেনলি যেগুলো হচ্ছে সোনা, প্ল্যাটিনাম, সেইগুলো যেগুলো কম রিয়াকশন করে, তো সেই ধাতুগুলোকে দ্রবীভূত করতেই অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ ইউজ করতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পরীক্ষার জন্য এটাকে স্টার করে রাখতে পারো, যে যার বইতে স্টার করে রাখতে পারো। ওকে, নেক্সট হচ্ছে দেখো 16 দাগের আম্লিক লবণ কাকে বলে? কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকে আম্লিক লবণ বা অ্যাসিড লবণ বলে। তারপর বলছে HCl ও AgNO3 দ্রবণ যোগ করলে কি ঘটবে? অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর AgNO3 দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ উৎপন্ন হয়, যেটা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আবার দ্রাব্য। ওকে, এবার যেইগুলো বলা হচ্ছে দেখো এই প্রশ্নটা তোমরা একটা দেখে নাও, যে 4টে জিনিস দিয়েছে, সেই জিনিসটার সঙ্গে মানে 4টে কন্ডিশনে কি ঘটবে সেটা তোমাকে বার করতে বলেছে। তো দেখো আমি একটু ভিডিওটা এখানটা স্ট্যান্ড করলাম, তোমরা একটু জিনিসটা রিডিং করে নাও, আর যদি খাতায় টোকার হয় অবশ্যই টুকে নাও। আর যদি মনে হয় তোমাদের এই পিডিএফটা তোমাদের লাগবে, প্রিন্ট আউট করে পড়তে সুবিধা হবে, তার জন্য তোমরা আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন্ট হও, আর যে যার নাম, কোন ক্লাসে পড়ছো আর কোন স্কুলে পড়ছো লিখে দাও, লিখে তার নিচে কোন চ্যাপ্টারের তোমার নোটস লাগবে, বা ধরো এই চ্যাপ্টারের নোটসটা তোমার লাগবে, তো তুমি একবার লিখে দাও, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। ওকে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর ম্যাথের তো আমরা ভিডিও অনেক সময় বেশিরভাগই আপলোড করছি, আর এইরকম চ্যাপ্টার ওয়াইজ মানে ফিজিক্স আর কেমিস্ট্রির, আর এদিকে বায়োলজির চ্যাপ্টার ওয়াইজ যে অনুশীলনীর প্রশ্ন আছে তার প্রশ্ন উত্তর এরকম আমরা পিডিএফ আকারে একটু ডিসকাশন করব, করে তারপর সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করব। ক্লিয়ার? তাহলে নেক্সট এবার দেখো 19 দাগের যেটা বলছে স্টোন ক্যান্সার কাকে বলে? স্টোন ক্যান্সার যেটা হচ্ছে পাথরের মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই যৌগ নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে এলে ক্যালসিয়াম নাইট্রেটে পরিণত হয় এবং সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে এলে ক্যালসিয়াম সালফেট বা যার আরেক নাম হচ্ছে জিপসামে পরিণত হয়। পাথরের ওপর গড়ে ওঠা এই জিপসাম এক আস্তরণের সৃষ্টি করে, কিন্তু বৃষ্টির জলে জিপসামের এই আবরণ সহজে ধুয়ে যায় এবং পাথরের ওপর স্থায়ীভাবে ক্ষতচিহ্নের সৃষ্টি করে। পাথরের এই ক্ষতকেই আমরা বলে থাকি স্টোন ক্যান্সার। ক্লিয়ার? আর তার নিচে আমি একটা শর্ট অ্যান্সার লিখে দিয়েছি স্টোন ক্যান্সারটা কি, সেটা যদি লিখতে যাও সেটাও লিখতে পারো।
যে অম্লবৃষ্টির ফলে মার্বেল পাথর নির্মিত যে অট্টালিকা, স্মৃতিসৌধ, ভাস্কর্যের গায়ে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে পাথরের কুষ্ঠ বা স্টোন ক্যান্সার আমরা বলে থাকি। ওকে, নেক্সট হচ্ছে দেখো ট্রাইটেশন কাকে বলে। ট্রাইটেশন হচ্ছে অ্যাসিডের সাহায্যে ক্ষারকে বা ক্ষারের সাহায্যে অ্যাসিডকে প্রশমিত করার পদ্ধতিটাই হচ্ছে ট্রাইটেশন। 21 দাগের বলছে বৃষ্টির জল মৃদু আম্লিক হয় কেন? এটা একটা প্রশ্ন যেটা তোমরা বইতে অ্যান্সারটা পাবে না, তার জন্য আমি একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো, বৃষ্টির জল মৃদু আম্লিক হয় কেন? মানে বৃষ্টির জলটা যখনই আমরা যে অ্যাসিড বৃষ্টি পড়েছি সেখান থেকে একটু বলতে হবে। কি হয় দেখো, বৃষ্টির জল যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে পতিত হয় তখন বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি যে আম্লিক অক্সাইডগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে যায়। অর্থাৎ এই বৃষ্টির জলটা যখন আকাশ থেকে মাটিতে পড়ে তখন সেই বৃষ্টির জলের সাথে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড সব এই যে অক্সাইডগুলো এক একটা হচ্ছে সব আম্লিক অক্সাইড। সেই আম্লিক অক্সাইডগুলো বৃষ্টির সঙ্গে মিশে যায় এবং বৃষ্টির জলটাকে আম্লিক করে তোলে। সেই জন্যই আর কিছুই না, বৃষ্টির জলটা একটু আম্লিক টাইপের হয়ে যায়। এবার যখনই সেই আম্লিকতাটা বেড়ে যায়, মানে এই গ্যাসগুলো যখন আর বেশি পরিমাণে মিশে যায় বৃষ্টির জলের সঙ্গে, তখন সেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। ক্লিয়ার? নেক্সট দেখো 22 দাগেরটা, অ্যাসিড বার্ন ও অ্যালকানি বার্ন বলতে কি বোঝায়? এটা তোমাদের বইতে একদম সুন্দরভাবে করা আছে, একবার দেখে নিও এই জায়গার সংজ্ঞাটা, আমি আর বলছি না। আর যেটা আছে সেটা হচ্ছে 23 দাগেরটা, কি ঘটবে সমীকরণ সহ লেখো। কি বলছে? উত্তপ্ত কপারের উপর দিয়ে যদি নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করা হয়, অর্থাৎ উত্তপ্ত কপারের উপর দিয়ে যদি নাইট্রিক অ্যাসিডের বাষ্প চালনা করা হয় কি ঘটবে? সবসময় মনে রাখবে, যদি করা হয় কালো বর্ণের কিউপিক অক্সাইড, নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং এই বিক্রিয়ার সাহায্যে বোঝা যায় যে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন আছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা এইরকমভাবে অনেক সময় ঘুরিয়ে পরীক্ষায় আসে যে একটা বিক্রিয়ার সাহায্যে বর্ণনা করো বা দেখাও যে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন আছে। সুতরাং এই বিক্রিয়াটা তোমাকে লিখতে হবে, লিখে এই যে বিক্রিয়াটা এটা লিখে তারপর ওই ওপরের স্টেটমেন্টটা লিখে দিলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট হবে। ক্লিয়ার? তো এইভাবে আমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অলমোস্ট আমরা কমপ্লিট করে নিয়েছি। আর যেগুলো পড়ে আছে সেটা হচ্ছে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী তোমাদের একটু ডিটেলসে লিখতে হবে। এবার আমি এই ভিডিওতে এত ডিটেলসে যদি কোশ্চেন আনসার করতে চাই একটু বড় হয়ে যাবে ভিডিওটা। তোমাদের মেন যেইগুলো সেইগুলো আমি অলরেডি করে দিয়েছি, এতক্ষণ যে ডিসকাশন করলাম এইগুলো করে দিলাম। এবার এই 4 দাগের প্রশ্নের উত্তরগুলো, যে অ্যাসিড ও ক্ষার ব্যবহারের সময় কিরূপ সতর্কতা অবলম্বন করতে হবে, দাঁতের ক্ষয়ে পিএইচ এর প্রভাব উল্লেখ করো, এইসব প্রশ্নের উত্তরগুলো আমি এর নিচে অ্যাড করে দেবো, করে দিয়ে তারপর পিডিএফটা তোমাদেরকে আমি দেবো। তো যার যার লাগবে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে একবার গ্রুপে মেসেজ করে দিও। এই পিডিএফটা তোমরা যদি প্রিন্ট আউট করে নাও তোমাদের সুবিধা হবে, পুরো একদম পরপর ওয়াইজ আছে। আর এই যে 4 দাগের প্রশ্নের উত্তরগুলো, সব উত্তরগুলোই প্রায় বইতে আছে, সমস্ত প্রশ্নের উত্তরগুলো বইতে আছে। তো যারা থিওরিটা ভালো করে পড়েছো তাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও যদি মনে হয় একটু অসুবিধা হবে, তুমি একবার হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে আমাকে মেসেজ করে দিও। ক্লিয়ার? আর ভিডিওর শেষে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। এরপর কোন চ্যাপ্টারের ভিডিও তোমরা পেতে চাও, মানে কোন চ্যাপ্টারের অনুশীলনের কোশ্চেন অ্যান্সারের সলিউশন পেতে চাও, সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাও। আমি যে চ্যাপ্টারের ওপর কমেন্ট বেশি পড়বে সেই কমেন্টের ভিত্তিতেই সেই চ্যাপ্টারের ওপর কোশ্চেন অ্যান্সার বানিয়ে দেবো আর তার পিডিএফ অ্যাজ ইউজুয়াল আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম।